আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলে জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে। সনদ গ্রহণযোগ্য করে রাজনৈতিক দলিল করা যায় কিনা সে ব্যাপারে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগির জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে বৈঠকে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে? সকাল থেকে কিন্তু চতুর্থ দফায় রাজনৈতিক দলগুলো ঐকমত কমিশন যারা সদস্য রয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠকে বসেছেন। বৈঠকটি মূলত যে ৮৪টি প্রস্তাব কমিশন পেয়েছে সেই প্রস্তাবনাগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে, কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে এবং তার আইনি ভিত্তি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে মত দ্বিমতের যুক্তিতর্ক আমরা দেখেছি আজ বৈঠক জুড়ে। বৈঠকে বর্তমানে একটি বিরতি চলছে। বিরতির পর আবার বৈঠকে বসবেন রাজনৈতিক দলগুলো। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা পুরো বৈঠক জুড়ে যেটি দেখেছি আসলে জুলাই সনদটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপির দলগুলোর মধ্যেই কিন্তু মূলত দ্বিমত রয়েছে। তারা তাদের মতো করে আসলে বাস্তবায়নের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছেন এবং সেগুলো কিন্তু কমিশন শুনছেন। বিশেষ করে সংবিধান সংস্কার বিষয়ক যে সকল প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো সরকারি অধ্যাদেশ কিংবা সংবিধান আদেশের মাধ্যমে বাস্তবায়ন করে পরবর্তী সময়ে যেই জাতীয় নির্বাচন রয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট করে তা বাস্তবায়ন করা যায় কিনা সে ব্যাপারে জামায়াত একটি প্রস্তাবনা দিয়েছে। তবে সেখানে একটু দ্বিমত রয়েছে বিএনপি বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সেই প্রস্তাবনাগুলো জাতীয় সংসদের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চান। তো এক্ষেত্রে তাদের এই ঐক্যমতে পৌঁছানো যায়নি বলেই কিন্তু এখনো পর্যন্ত জুলাই সনদটি দেয়া হয়নি। এবং কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ, তিনি সকালে আমাদেরকে সূচনা বক্তব্যে যেটি বলছেন, তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে প্রতিনিধিগুলোর নাম এবং স্বাক্ষর তারা চাচ্ছিলেন জুলাই সনদে, সেখানে কিন্তু প্রায় 4 ভাগের 3 ভাগ রাজনৈতিক দলই কিন্তু এখনো পর্যন্ত প্রতিনিধি দিয়েছেন এবং তারা কিছু দল রয়েছে এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার যেই ঐকমত সেটি পৌঁছানো গেলেই তারা আগামী 15ই অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং জুলাই সনদটি তারা দিতে চান, এমনটি তারা বলছেন। এখন আলোচনা চলছে, দিনব্যাপী আলোচনা চলার কথা রয়েছে এবং পরবর্তীতে যদি আজকে সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আগামীকালও আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইফতেখার। দর্শক, জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ খবর। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। তারা চায় দ্রুত বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসুক বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ সংস্থাটির একটি প্রতিনিধি দল। পরে আমির খসরু সাংবাদিকদের জানান, দেশের চলমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রায় জাতিসংঘের সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। বলেন, দেশের মানবাধিকার ও রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘ বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়াও বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে।
পাহাড়ে ধর্ষণের অভিযোগ তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ভূমিকা ছিল, যা প্রতীয়মান হয়েছে। তবে তাদের চক্রান্ত সফল হয়নি। মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি। ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, 793 মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিল। পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দেশের শিক্ষার মান উন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক শিক্ষা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, প্রাথমিক শিক্ষকদের মান তৃতীয় শ্রেণীতে রেখে প্রথম শ্রেণীর নাগরিক তৈরির পরিকল্পনা সঠিক নয়। বক্তারা বলেন, সারা দেশে কয়েক লাখ শিক্ষক রয়েছেন যাদের বেতন মাত্র $100। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষাসহ কোনো খাতে উন্নয়ন সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। They are working in the honors master's colleges without any MPOs. They are working there with only 5, 6, 7, 10,000 BD Tata. It's $100, not even $100 per month. They are teaching in the colleges, honors, masters. How come they could produce the world-class citizens? শিক্ষা খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সবাইকে তথ্য দিয়ে এ কাজে সহযোগিতারও আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাই হলো জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি। কাজেই শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। শিক্ষকদের বেতন কাঠামোর উন্নয়ন প্রয়োজন বলেও জানান তিনি। এবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে 12 জনকে গুণীজন শিক্ষক সংবর্ধনা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কয়েক বছর ধরে সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি আর দুর্নীতির কথা আপনারা সবাই জানেন। অবকাঠামোগত অনিয়ম, এমপিও করায় যোগ্য প্রতিষ্ঠান ও শিক্ষককে দলীয় বিবেচনায় বাদ দেওয়ার মতো বহু উদাহরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি 2024 সালের এই দিনে 94 বছর বয়সে ইন্তেকাল করেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপমন্ত্রী ও খালেদা জিয়ার 2 সরকারের মন্ত্রী ছিলেন। বদরুদ্দোজা চৌধুরী চিকিৎসা বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ও বহু গ্রন্থের প্রণেতা। বদরুদ্দোজা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাজনৈতিক কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। 2004 সালের 8 মে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে ভিন্ন ধারার একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে আবারও নতুন রেকর্ড গড়ল স্বর্ণের দাম। নতুন দাম অনুসারে আজ থেকে ভরিতে 1,97,576 টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ। এর আগে শনিবার স্বর্ণ ভরিতে 2,192 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বাজুসের তথ্য মতে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,97,576 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,88,595 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,61,651 টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের 1,528 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,34,253 টাকা। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।